যদি সম্মানী ব্যক্তিদের সম্মান প্রদর্শন করি, এটা আমার মান কমে যায় না। এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে। বাংলাদেশের রাজনীতিতে সবসময় আলোচিত বিতর্কিত এক চরিত্র সালাউদ্দিন কাদের চৌধুরী। জাতীয় সংসদের চট্টগ্রাম ২, চট্টগ্রাম ৬, চট্টগ্রাম ৭ আসন থেকে ৬ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য এবং দলের স্থায়ী কমিটির সদস্য। দলীয় প্রধান খালেদা জিয়া এবং দলের নেতাদের নিয়ে নানা মন্তব্য করেও বারবার আলোচনার শিরোনাম হয়েছেন তিনি। সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৭৯ সালের দ্বিতীয় সংসদে বাংলাদেশ মুসলিম লীগ থেকেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে মন্ত্রীও হয়েছিলেন। ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে বেরিয়ে নিজেই দল গঠন করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। ১৯৯১ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ব্যানারে। পরে নিজের দল বিলুপ্ত করে ১৯৯৬ সালে যোগ দেন বিএনপিতে। ওই বছরের নির্বাচনে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে দলীয় প্রধানকে নিয়ে এক কটূক্তির জেরে বহিষ্কৃত হয়ে ওই বছরই আবার দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি ক্ষমতায় আসলে তিনি নিযুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দলের কয়েকজন নেতাকে নিয়ে তার মন্তব্য আলোচনার ঝড় তুলেছিল। এমনকি ঢাকার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তার বিরুদ্ধে মিছিলও করেছিল দলেরই একদল নেতাকর্মী। সাকা চৌধুরী বিভিন্ন দল থেকে মোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে নির্বাচিত হওয়ায় তার অবস্থান কিছুটা বিতর্কিত ছিল। পার্লামেন্টে তার খ্যাতি ছিল তির্যক বক্তব্যের কারণে। একটি গাড়ি পোড়ানো মামলায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। এরপর ১৯ ডিসেম্বর ৭১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। ৩০ ডিসেম্বর আদালতের নির্দেশে প্রথমবারের মতো তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২০১২ সালের ৪ এপ্রিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ গঠন করে তাকে দোষী সাব্যস্ত করায় ট্রাইব্যুনালের বিচার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে সাকা চৌধুরী বলেন, মাঠে যারা ফাউল করেছে তাদের বিচার হচ্ছে না, অথচ গ্যালারিতে বসে যে হাততালি দিয়েছে তাদের বিচার নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আঙুল দেখাবেন না, ওই আঙুলে আমার রিং পরানোর কথা ছিল। সাকা চৌধুরী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর জিয়াদ আল মামুনকে বলেন, মালুম না হালুম, নাম মালুম, কিন্তু পুরো বেমালুম হয়ে গেছেন। পরে প্রসিকিউটর জিয়াদ আল মামুন অপমানিত হয়ে ট্রাইব্যুনালকে বলেন, সাকা চৌধুরী আমাকে বারবার হালুম বলেন। উইকিপিডিয়ার তথ্যমতে ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে ২৩টি মামলার মধ্যে ৯টিতে দোষী প্রমাণিত হওয়ায় ফাঁসির আদেশ প্রদান করে। তার রাজনৈতিক দল বিএনপি অভিযোগ করে যে এই বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মামলার রায়ের দিন তিনি বিচারকের উদ্দেশ্যে উচ্চস্বরে বলেন, রায় এসেছে বেলজিয়াম থেকে, দুদিন আগে থেকেই পত্রপত্রিকা এবং অনলাইনে প্রকাশিত হয়েছে। এ রায় মন্ত্রণালয় থেকে এসেছে, এ রায় পড়ার দরকার কি? পরে হাসতে হাসতে নিচু কণ্ঠে বলেন, যেটা পড়া হয়নি সেটা পড়েন, পড়ে চলেন, বাড়ি যাই। রায় পড়ার সময় বিচারপতি বলেন, সাকা চৌধুরী ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তখন বিচারপতিকে চিৎকার করে বলেন, ওই ৫ বার নয়, ৬ বার, লাখ লাখ মানুষ আমার পক্ষে রায় দিয়েছেন, আজ এখানে এই ৩ জন আর কি রায় দেবেন? ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী সাকা চৌধুরীর বিরুদ্ধে আমলে নেওয়া ২৩টি মামলায় ৭৩টি অভিযোগ পড়ে শোনানোর পর তার উদ্দেশ্যে জানতে চাওয়া হয়, আপনি কি অভিযোগগুলো শুনেছেন? এ সময় তিনি বলেন, না, আমি শুনিনি। তখন সাকা চৌধুরীর মুখে এই কথা শুনে আদালতের সবাই অবাক হয়ে যান। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে তার পক্ষ থেকে আপিল করা হলে আপিলের রায়ে ২০১৫ সালের ১৮ নভেম্বর একটি অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলেও অন্য অপরাধের জন্য ফাঁসির সাজা বহাল থাকে। ২১ নভেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরী ও অপর দণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিকট প্রাণভিক্ষার জন্য আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপতি দুজনের আবেদনই নাকচ করে দেন। অবশ্য তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে তিনি রাষ্ট্রপতির কাছে কোনো আবেদন করেননি এবং প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
2015 সালের 22 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত 12:45 তাদের দুজনকে একই সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।